প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও জনগণের পাশে থাকতে চীনের অবস্থানও জানান তিনি। পাশাপাশি চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণও জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এটা সৌজন্য সাক্ষাৎ, এখানে কোনো ডিটেইলড আলোচনা হয়নি। ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের সময়সূচি, ওইগুলা তো আর ঠিক হয়নি। এটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। ওনার অনেক ডোমেস্টিক প্রায়োরিটি আছে, ওইগুলোর পরে যখন বিদেশ সফর শুরু করবেন তখন উনি ওনার এই চায়নার আমন্ত্রণ বিবেচনায় করবে। ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের আহ্বানে পাইকারি বাজারে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম কমিয়েছেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। দুপুরে কারওয়ান বাজার ব্যবসায়ীদের উদ্যোগে রমজানের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা এই ঘোষণা দেন। এ সময় ব্যবসায়ীরা চাঁদাবাজির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় বলে অভিযোগ করেন। পরে ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কারণ বাজারের চাঁদাবাজি বন্ধে তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন। এ সময় রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ডাকে সাড়া দেয় ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রমজান মাসের দ্রব্যমূল্য একটা বিরাট ইস্যু এবং আমরা সকলেই এটার ভুক্তভোগী এবং মানুষের একটা আকাঙ্ক্ষা যে ব্যবসায়ী ভাইদের আহ্বান জানাচ্ছি যে মাহে রমজান উপলক্ষে তারা বিভিন্ন পণ্যের ছাড় দিবেন। এটা আমার আহ্বান যে মানুষ একটু তাদের যে প্রাইস হাইকের যে কষ্ট সেটা থেকে তারা বাঁচতে পারবে। আশা করি যে ব্যবসায়ী ভাইরা প্রত্যেকটা পণ্যের ব্যাপারে আলাদা আলাদা করে উল্লেখ করবেন। আশা করি রমজান তো সকলের জন্য রমজান, আমরা চেষ্টা করছি সকলকে বুঝিয়ে যে কতটুকু সহনীয় পর্যায়ে কমানো যায়। এখন একজন উপরে চাপিয়ে দিলে তো হবে না, যতটুকু সম্ভব হয়েছে ওনারা ওটুকুই করছেন। বিগত সরকারের সংস্কারের ধারা নতুন সরকারও অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সহ সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রতি চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ সব দেশ আস্থার কথা জানিয়েছে। সবার আগে বাংলাদেশ নীতিতে চলবে সরকার, এমন বার্তা দিয়ে দেশগুলোকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট করছেন শফি মাহমুদ সাগর। সরকার গঠনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিরা। তারই ধারাবাহিকতায় সোমবার বেলা 11:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সৌজন্য সাক্ষাৎ শেষে ইউএস এম্বাসির ভেরিফাইড ফেসবুকে দেশটির রাষ্ট্রদূত জানান, দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসাথে কাজ চালিয়ে যেতে পেরে তিনি আনন্দিত। দুপুর 1টায় সৌজন্য সাক্ষাতে আসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যের পূর্ণ সম্ভাবনার বাস্তবায়ন করতে উন্মুখ ইউরোপ। আশা প্রকাশ করেন, নতুন সরকারও বিচার, প্রশাসন সহ অন্যান্য ক্ষেত্রে সংস্কার অব্যাহত রাখবে। We are looking at this new government to continue with a series of reforms that were launched under the previous administration. We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. These are all particularly important issues for us. We are looking to exploit the full potential of EU-Bangladesh relations. পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, সব দেশেরই বিপুল সমর্থন আছে নবনির্বাচিত সরকারের প্রতি। আমি সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি, আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবার তাদের যে একটা প্রবল ইচ্ছা সেটা আমরা দেখেছি। আমরা বলেছি যে আমাদের মোটো হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, সবার উপরে বাংলাদেশ, এবং আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এই সব মূলনীতির ওপর আমাদের কার্যক্রম প্রতিষ্ঠিত থাকবে।
এদিকে সকালে সার্কের সেক্রেটারি জেনারেল গোলাম সারোয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর সাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সরকার যত দ্রুত সম্ভব পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করতে যাচ্ছে। এই কার্ড মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাবে এবং কার্ডধারী কৃষকরা বীজ, সার সহ উৎপাদন সংশ্লিষ্ট সমস্ত সুযোগ সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের তার কার্যালয়ে এই সংক্রান্ত বৈঠক শেষে তথ্যমন্ত্রী এসব কথা জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। এছাড়া এই দিন সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচি দ্রুত চালু করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ডের আদলে যত দ্রুত সম্ভব সরকার কৃষক কার্ড বিতরণ করবে, যাতে সুলভ মূল্যে উৎপাদন সংশ্লিষ্ট সবই পাবেন কৃষকরা। মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিক না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। সমস্ত কৃষকদের কিন্তু আমরা পরিসংখ্যানে যত কৃষক উল্লেখ আছে, অবশ্যই পাইলট প্রজেক্ট তো সবাইকে নিতে পারবো না, পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুরু করব। যত দ্রুত সম্ভব এটা করা যায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় করে বেছে বের করছেন যে কিভাবে দ্রুত করা যায়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও জনগণের পাশে থাকতে চীনের অবস্থানও তুলে ধরেন তিনি। চায়না একজন একটা ইম্পর্টেন্ট স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশের, তো সবসময় একটা সম্পর্ক বজায় রাখছেন এবং এই সম্পর্ক যাতে কীভাবে আরও জোরদার করা যায় এবং এটা নতুন মাত্রায় নিয়ে কাজ করা, বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, ইন্টারেস্ট অফ বোথ পিপলস অফ আওয়ার কান্ট্রি বজায় থাকে এবং ইনশাল্লাহ অনেক কাজ করা যাবে, যেখানে দুই দেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে। এর আগে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় করেন তিন বাহিনীর প্রধানদের সঙ্গে। পরে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 2024 সালের 5 অগস্টের পর অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এসব মামলা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধানদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পুলিশকে সকল পর্যায়ে চেইন অফ কমান্ড কঠোরভাবে মেনে চলতে হবে এবং পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিভিন্ন দপ্তর সম্পর্কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠনের পর সোমবারই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত প্রত্যেক ডিপার্টমেন্টে প্রায় 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা যে সরকারের প্রথম অগ্রাধিকার তা সবাইকে অবগত করেন মন্ত্রী। আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা। ফ্যাসিস্ট সরকারের 16 বছরে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে তা সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। কারণ আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব।
কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। বর্তমান সরকারের সময়ে কোনো মব ভায়োলেন্স থাকবে না বলে হুঁশিয়ার করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় লটারির মাধ্যমে জেলার এসপি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না জানিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতেই পুলিশের পদায়ন হবে। লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না, কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। পুলিশের জনবল সংকট কাটাতে শূন্য পদের বিপরীতে 2701 জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি সরকার নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে বর্তমান সরকার, এমনটি বলেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন। নিয়মের কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিতে হয়েছে জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাই তাদের অফিস খোলার কথা নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন যে তিনি কাজ করে শুরু করেছেন এবং কাজ করবেন, এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে। যারা ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে কোথাও স্থান দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ইসলামিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, অত্যাচারী জুলুমকারীকে কোথাও স্থান দেয়া হবে না। বলেন, তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে। মাসব্যাপী এই বইমেলায় অংশ নিয়েছে ইসলামী সাহিত্য, গবেষণাধর্মী গ্রন্থ, কুরআন হাদিস ভিত্তিক প্রকাশনা, শিশু কিশোর উপযোগী বই সহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান। মেলা চলবে প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী, নির্যাতনকারীকে কোনো কোথায় স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম নিয়ে ধর্মে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা এবং আমি সহ আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী চলি। ঢাকা 13 আসনে নির্বাচনী ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা এবং সারা দেশে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, ঢাকা 13 আসনে মাওলানা মামুনুল হককে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে। ভোট গণনার সময় রিকশা প্রতীকের বৈধ ভোট বাতিল করা হয়েছে বলেও অভিযোগ করেন দলটির মহাসচিব। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্দেশ্যে মাওলানা জালালউদ্দিন বলেন, আলেমদের বিরুদ্ধে শিক্ষা প্রতিমন্ত্রীর মামলা দেবার হুমকি বিপজ্জনক বার্তা। আলেম ওলামাদের কোনো প্রকার হয়রানি করা হলে দেশব্যাপী গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নির্বাচন পরবর্তী সময়ে ঢাকা 13 সহ কয়েকটি আসনে আমাদের সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। ঢাকা 13 আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা, সারা দেশে নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন, রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করা,
সরকারকে অবিলম্বে আমাদের এই ন্যায্য দাবিগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি।